এখন যে কোনো স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার খুলে দেখুন, আপনি দেখবেন বর্তমান গ্রেগরিয়ান বছর। কিন্তু আজ যদি কোনো বাংলা নববর্ষের উৎসবে পা রাখেন, তাহলে আপনি একেবারে অন্য এক জগতে চলে যাবেন। বাংলা ক্যালেন্ডার অনুসারে আমরা এখন বাস করছি 1431 সালে। যদি এই সংখ্যাটির উৎপত্তি জানতে চান, তাহলে বেশিরভাগ সময়ই একই গল্প শুনবেন। অধিকাংশ ঐতিহাসিক তথ্য সরাসরি মহান মুঘল সম্রাট আকবরের দিকে ইঙ্গিত করে। বলা হয় তিনি এই ক্যালেন্ডারটির রাজকীয় উদ্ভাবন হিসেবে এই অঞ্চলে উপহার দিয়েছিলেন। চলুন এই টাইমলাইনের হিসাবটা একটু যাচাই করে দেখি। সম্রাট আকবর 1556 সালে সিংহাসনে বসেন, অর্থাৎ প্রায় 400 বছর আগে। কিন্তু বাংলা ক্যালেন্ডারটি তার চেয়ে অনেক পুরনো, প্রায় 1400 বছরেরও বেশি। এখানে একটি গাণিতিক বিভ্রান্তি তৈরি হয়। প্রায় 1000 বছরের এক বিশাল ফাঁক। সেই হারিয়ে যাওয়া সহস্রাব্দ খুঁজে বের করতে হলে আমাদেরকে একটি নির্দিষ্ট প্রযুক্তির পিছু নিতে হবে, যা 15 শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্যের পরিবর্তন সত্ত্বেও টিকেছিল। এটি ছিল এমন এক ব্যবস্থা যা পরবর্তীকালে প্রশাসনিক প্রয়োজন থেকে সামাজিক প্রতিরোধের হাতিয়ারে পরিণত হয়েছে। সেই হারিয়ে যাওয়া সহস্রাব্দ খুঁজতে হলে আমাদের মুঘল সাম্রাজ্যের রাজদরবার ছেড়ে প্রাচীন কৃষকদের মাটির দিকে তাকাতে হবে। আমাদের ফিরে যেতে হবে 7ম শতাব্দীর বাংলায় রাজা শশাঙ্কের শাসনকালে। সেই কৃষিভিত্তিক সমাজে সময়ের হিসাব ছিল বেঁচে থাকার প্রশ্ন। 1 সপ্তাহ দেরি করে বীজ বপন করলে মৌসুমি বন্যায় পুরো ফসল ভেসে যেত। তারা এই গুরুত্বপূর্ণ সময় নির্ধারণ করতেন মেষ সংক্রান্তি নামক এক জ্যোতির্বিজ্ঞানীয় পর্যবেক্ষণের মাধ্যমে। এটি ছিল সেই সুনির্দিষ্ট মুহূর্ত যখন সূর্য মেষ রাশিতে প্রবেশ করে। এই সৌর সংযোগের সংকেত দিত যে পৃথিবী উষ্ণ হচ্ছে। এটিই ছিল কৃষি বছরের শুরুর সংকেত, বীজ বপনের শুরু। শশাঙ্কের বাংলায় সময় ছিল একেবারে বাস্তবমুখী। সেখানে কোনো আতশবাজি বা শোভাযাত্রা ছিল না। বছর নির্ধারিত হতো শুধুমাত্র বীজ বপন, ফসল তোলা এবং আবার বেঁচে থাকার বাস্তবতা দিয়ে। অর্থাৎ আজ যে ক্যালেন্ডার আমরা ব্যবহার করি, তার ভিত্তি ছিল একটি কৃষি প্রযুক্তি, যা সম্পূর্ণভাবে সূর্য এবং মাটির সাথে যুক্ত ছিল। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে এই অঞ্চল গুপ্ত, পাল ও সেন সাম্রাজ্যের অধীনে চলে যায়। সময়ের সাথে সাথে এই কঠোর বপনের তারিখগুলো সামাজিক গুরুত্ব লাভ করে। ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক মিলনমেলা ফসলের ছন্দের সাথে যুক্ত হয়ে যায়। এভাবে এটি একটি আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক হিসাবের খাতায় রূপ নেয়। ব্যবসায়ীরা হালখাতা নামে একটি প্রথা গড়ে তোলেন। নতুন ফসলের সাথে গ্রামে নতুন অর্থের প্রবাহ শুরু হতো বলে এই সময়ে দোকানিরা পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খুলতেন, পুরনো ঋণ মাফ করে দিতেন। জমিদাররা একই রকম প্রথা পুনঃ চালু করেন। কৃষকরা ফসলের লাভ দিয়ে বার্ষিক খাজনা পরিশোধ করতেন। জমিদাররা তার বিনিময়ে মিষ্টি বিতরণ করতেন এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে হিসাব ঝুঁকিয়ে দিতেন। এভাবে বপনের সময়সূচি ধীরে ধীরে একটি আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক হিসাবের খাতায় পরিণত হয়, যা বাংলার প্রতিটি কৃষক, ব্যবসায়ী ও জমিদারকে এক সূত্রে গেঁথে রেখেছিল। এই ব্যবস্থা চমৎকারভাবে চলছিল যতক্ষণ না মুঘল সাম্রাজ্য বাংলায় এসে পৌঁছায়। মুঘলরা তাদের নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আসে, ইসলামিক হিজরি ক্যালেন্ডার। এখানেই তৈরি হয় যান্ত্রিক সংঘাত। বাঁ দিকে মুঘল হিজরি ক্যালেন্ডার, যা চন্দ্রভিত্তিক, চাঁদের পর্যায় অনুসারে সময় গণনা করে। অন্যদিকে স্থানীয় বাংলা কৃষি চক্র, যা সৌরভিত্তিক, ঋতুর সাথে যুক্ত। একটি চন্দ্র বছর সৌর বছরের চেয়ে প্রায় 11 দিন ছোট। কয়েক দশক ধরে এই দুটি চক্র চালালে তারা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। বাস্তব জীবনে এর প্রভাব ভয়াবহ ছিল। মুঘল খাজনার সময়সীমা প্রতি বছর চাঁদ অনুসারে নির্ধারিত হতো। সেই সময়সীমা প্রতি বছর 11 দিন করে এগিয়ে আসত। একসময় তা চাষের মৌসুমের মাঝামাঝি চলে আসে। কৃষকদেরকে এমন সময় খাজনা দিতে বাধ্য করা হতো যখন ফসল এখনও গজায়নি। এই অসামঞ্জস্যতা একটি প্রশাসনিক সংকট তৈরি করে, যা সাম্রাজ্যের সবচেয়ে উৎপাদনশীল অঞ্চল থেকে রাজস্ব আদায়ের ক্ষমতাকে হুমকির মুখে ফেলে। 1584 সাল নাগাদ বাংলার খাজনা ব্যবস্থা ভেঙে পড়ে। তাই সম্রাট আকবর তার শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী ও রাজস্বমন্ত্রী আমির ফাতেউল্লাহ সিরাজীকে পাঠান এই সমস্যা সমাধান করতে। সিরাজী বিদ্যমান ব্যবস্থায় একটি গাণিতিক প্যাচ লাগান। তিনি তৎকালীন মুঘল চন্দ্র বছর 963কে স্থির করে দেন। এরপর থেকে তিনি গণনার ইঞ্জিনটি বদলে দেন 7ম শতাব্দী থেকে চলে আসা বাংলা সৌর কৃষি চক্রে। এই সংমিশ্রিত ব্যবস্থাকে বলা হয় ফসলি সন বা কৃষি বছর। এটি ছিল একটি প্রশাসনিক হাতিয়ার, যা খাজনা আদায়কে প্রকৃত ফসল তোলার সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য তৈরি করা হয়েছিল। আকবর মূলত 1000 বছর পুরনো স্থানীয় গণনাকে গ্রহণ করে তাকে সৌর সময়ের সাথে পুনরায় ক্যালিব্রেট করেন। এতে স্থানীয় সময়রেখা অটুট থাকে এবং খাজনার সমস্যাও সমাধান হয়। এবং এই একই ধারাবাহিকতা আমাদেরকে আজকের 1431 সালে নিয়ে আসে।
ব্রিটিশ শাসনকালে নতুন খাজনা ব্যবস্থা চালু হওয়ায় ক্যালেন্ডারটি তার প্রশাসনিক উদ্দেশ্য হারায়। এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর অর্থকে নতুন করে সংজ্ঞায়িত করেন। তিনি পয়লা বৈশাখকে বাণিজ্যের গণ্ডি ছাড়িয়ে বাঙালি সত্তার উদযাপনে উন্নীত করেন। 1967 সালে পূর্ব পাকিস্তানে এমন এক সরকার ক্ষমতায় ছিল যারা বাংলা ভাষা দমন করত এবং স্থানীয় সাংস্কৃতিক প্রকাশকে সংকুচিত করত। এই দমন নীতির বিরুদ্ধে ছায়ানট নামক একটি সাংস্কৃতিক সংগঠন একটি বটগাছের নিচে বাংলা নববর্ষের প্রকাশ্যে উদযাপন করেন। তারা কবিতা আবৃত্তি করেন এবং গান পরিবেশন করেন। এটি ছিল তাদের ঐতিহ্যের প্রতি এক সরাসরি দাবি। এই ক্যালেন্ডারটিকে আঁকড়ে রেখে দেওয়ায় একটি প্রশাসনিক হাতিয়ার ধীরে ধীরে বাঙালি জাতীয়তাবাদ ও সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীকে পরিণত হয়। আজও এই ক্যালেন্ডার জীবন্ত, তবে সীমান্তের দুপাশে এর ব্যবহার কিছুটা আলাদা। 1963 সালে বাংলাদেশ এই নববর্ষকে 14 এপ্রিলের সাথে স্থির করে দেয়, যাতে প্রশাসনিক সামঞ্জস্যতা বজায় থাকে। অন্যদিকে পশ্চিমবঙ্গ এখনও প্রাচীন জ্যোতির্বিজ্ঞান অনুসারে সূর্যের গতিবিধি অনুসরণ করে। এই চক্রের কারণে তাদের নববর্ষ প্রায় একদিন পরে 15 এপ্রিল পড়ে। বাংলা নববর্ষ আজও 1500 বছরের এক জীবন্ত ইতিহাস বহন করে চলেছে। কিভাবে একটি সাধারণ কৃষি হাতিয়ার বিভিন্ন সাম্রাজ্যের পরিবর্তনের মধ্য দিয়ে টিকে থেকে মডার্ন ন্যাশনাল সত্তার প্রতীকে পরিণত হয়েছে।